ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে। বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই। তো এরা করে কি, যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায়, আর সেই ইস্যুটা যদি কোনো কারণে ধরেন ধর্মীয় ইস্যু হয়, দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে। জনগণের সেবা না কইরা বাংলাদেশ ইস্যুতে কি করলো, বাংলাদেশ সরকার কখন পাদ দিল, তো পাদের মধ্যে কি ঝোল বের হইলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাদ হইলো, গন্ধ আসলে কেমন, এগুলো নিয়ে নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন, শুভেন্দু মজুমদার এই একটা মানুষ, পশ্চিমবঙ্গের যারা আছেন, আমি বারবার বলি, এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসায়ীটা লাগাই ফেলছেন। ইভেন আপনাদের ইকোনমি বলেন, পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন, সম্পর্কের জায়গাটা বলেন, সেইখানে অনেকে বোঝে না বোঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি। এখন দেখেন আজকে সে কী ধরনের হুমকি ধামকি দিচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয়, তাহলে আমরাও তো বলতে পারি 10 ট্রাক অস্ত্রের চালান এবার আর সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছায় দিবে। এটাকে আমাদের বলার অধিকার আছে নাকি না? আপনি দেখেন সে কি বলছে, যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কথিত নেতা, আমি তাকে কথিত নেতাই বলি, একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না। তার বক্তব্য হচ্ছে, ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবা আর আমরা বসে বসে আঙ্গুল চষবো? এই গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র 2 দিন লাগতো, কিন্তু 3 বছর কিন্তু এই যুদ্ধ চলছে। এই পাগলারা এই জিনিসটা কি এখনো বোঝে না? বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশের কি মিত্রশক্তি নেই? চীন বসে আঙ্গুল চষবে, পাকিস্তান বসে আঙ্গুল চষবে? কমন সেন্স। আমি ভারতের, দেখেন, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি। এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয়, খুবই ভালো একজন পলিটিশিয়ানও। পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিরও ভাল লাগে, ওনার রাজনৈতিক পলিসিগুলো ভাল লাগে, এর বাহিরেও কংগ্রেসের রাজনীতিও ভাল লাগে। কিন্তু বিজেপির যে রাজনীতি, এদের রাজনৈতিক যে এথিক্সটা, এটার মধ্যে টোটালি ভেজাল। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের, এমপিদের কর্মকাণ্ডে, বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত 10 বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে? ফাইনালি বাংলাদেশ ছিল। এই পলিটিশিয়ানদের অতি কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া, এগুলার কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা, সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। তার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। অবশ্যই আছে ভাই, তোমরা বিশ্বের মধ্যে 3য় বৃহত্তম সামরিক শক্তি, ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি? আচ্ছা, তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন। গান্ডু, এই যুগে ওই লাগে না, ঠিক আছে? এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে। আর তার বক্তব্যের এক পর্যায়ে সে বলছে, তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই। কি পরিমাণ গান্ডু হলে এই কথা! বেটা, আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা ছোটবেলা আলিফ লায়লা দেখতাম, তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট, হ্যাঁ, আয়োডিনযুক্ত লবণ। সম্ভবত এটা সে দেখে নাই। এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার। এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা। আচ্ছা, বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে, পচনশীল দ্রব্য, তো বাংলাদেশ কি না খাইয়া মরবে না খাইয়া থাকবে? বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র। পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে, মিয়ানমার আছে, চীন আছে, তুরস্ক আছে, মিশর আছে। আমরা টাকা দিয়ে জিনিস কিনবো ভাই, 5 টাকাটা প্রয়োজনে 60 টাকা খামো, কিন্তু তোমরাও তো সেল করতে হবে, তাই না? এই যে আলু আর পেঁয়াজ, এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 5 থেকে 7 দিন। এখন এই 7 দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাঠাচ্ছে, ভারতের কি লাভ হচ্ছে না? অবশ্যই লাভ হচ্ছে। আপনি দেখেন, আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি, তাই না? কিন্তু আপনি যদি এটা বাংলাদেশে না বেচে অন্য দেশে বেচতে চান, এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন, সেটাকে আপনি জাহাজে পাঠাইতে হবে, কন্টেইনারে।
কন্টেনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে, দুইটা কন্টেনার আছে, একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে। যখন আপনি দূর দেশে পাঠাবেন, এই কন্টেনারের মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি 1 সপ্তাহের জায়গায় 15 দিন 20 দিনের শিপমেন্টে ফালান, এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে? জীবনও থাকবে না। এগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস। তো তুমি কোন দেশের কাছে বেচবা? এই কথাগুলো কেন বলা লাগতেছে? এই যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে। তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে। তাহলে আমাদের সেনাবাহিনী নিয়ে এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে। বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য 2013 সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল, যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার। তো 2014 সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো তাদের বক্তব্য এই সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট। তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই। এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশিরা কিভাবে ধর্মীয় উন্মাদনা মানুষকে। এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় যে সরকারের উচিত খুবই কঠোরভাবে এদেরকে আসলে মানে রাষ্ট্রীয়ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওই দেশের সরকারের কাছে যে তোমাদের এইসব পাগলা মন্ত্রী সন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করাও, নয়তো ভারত বাংলাদেশের মধ্যে জনগণ টু জনগণ যে সম্পর্কের জায়গাটা সেটা আরো খারাপ হয়ে যাবে। নিশ্চয় যারা দেখার তারা দেখবেন। এই কারণেই হয়তোবা রাশিয়া এবং ইরান দীর্ঘদিন যাবৎ ফেসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। দেখেন, বাশার আল আসাদ যতটা খারাপ মানুষ তার প্রতি প্রচণ্ড ঘৃণা আমাদের সকলের জায়গা থেকে আমরা প্রকাশ করছি, কিন্তু সিরিয়ার যেই মানে রাজনীতি বা সিরিয়ায় এই মুহূর্তে যে দলটা ক্ষমতায় যেতে চাচ্ছে বা বিদ্রোহী যে গোষ্ঠীরা আছেন তারা সিরিয়াকে আসলে কতটুকু নিরাপদ রাখতে সক্ষম, খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে দুঃসংবাদের জায়গাটা হচ্ছে আমি যখন নিউজ করছি তখন সিরিয়াতে যৌথ অভিযান চলছে। আপনি ভাবতে পারেন এই চান্সগুলোই হয়তোবা ইসরায়েল এবং আমেরিকা তারা নেওয়ার অপেক্ষায় ছিল। দর্শক, সিরিয়ায় বিদ্রোহের মুখে আপনার ক্ষমতা থেকে উৎখাত হয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন রাশাতে পালিয়েছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই মুহূর্তেই সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের মজুদ এবং কি বলা হয় যে দূরপাল্লার কি বলা হয় যে আপনার বিভিন্ন সামরিক ক্ষেপণাস্ত্রের একটা ভান্ডার আছে এমনটা ধারণা করা হচ্ছিল। আর সেখানেই আজকে হামলা শুরু করছে ইসরায়েল, আর পাশ থেকে শতভাগ মদত দিচ্ছে আপনার আমেরিকা। সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি এতদিন পর্যন্ত যেটা ইসরায়েল পরিপূর্ণ দখলে নিতে পারেনি, সেখানে রাশিয়া ইরান কাজ করত, এদেরকে দৌড়াইতো। সেই জায়গাটা থেকে ইরান তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে, রাশিয়া তাদের সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে, আর এই সুযোগটাতেই সেই গোলান মালভূমি অলরেডি দখলে নিয়ে নিয়েছে ইসরায়েল। আর এসব তো তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ডয়চে ভেলে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা সিরিয়ার রাসায়নিক যেই অস্ত্রের স্থাপনা এবং দূরপাল্লার রকেটগুলো আছে সেগুলোতে হামলা চালিয়েছে যেন সেগুলা বিদ্রোহীরা মানে এখন যারা ক্ষমতায় বসতে যাচ্ছেন তাদের হাতে না পড়ে। কিন্তু তথ্য তো বলছে এই বিদ্রোহী গোষ্ঠীকে পেছন থেকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বা ইরান রাশিয়াকে এখান থেকে বিদায় করতে একটা বড় ধরনের অস্ত্রের সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা কিন্তু দিয়েছিল ইসরায়েল এবং আমেরিকাই। আর বাশার আল আসাদের পতনের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছে কিন্তু ইসরায়েল। এমনকি এখানে ইসরায়েল বলছে আমাদের একমাত্র স্বার্থ হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা, তাই আমরা সেই সব কৌশলগত অস্ত্র ব্যবস্থায় আক্রমণ করেছি, যেমন অবশিষ্ট রাসায়নিক অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তির রকেটগুলো যেন সেগুলো এই বিদ্রোহী সরকারের হাতে না পড়ে। অন্যদিকে দুটি আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলার লক্ষ্য ছিল একটি নিরাপত্তা কমপ্লেক্স এবং একটি গবেষণা কেন্দ্র। ইসরায়েল বরাবরই দাবি করে থাকে ক্ষেপণাস্ত্র তৈরি এবং উন্নয়নের জন্য ওই কেন্দ্রটি ব্যবহার করছিল ইরান। তারা বলছে যে ইসরায়েলের চালানো 3টি অভিযানে ইসরায়েল যে 3টি অভিযান চালিয়েছে সেই অভিযানে প্রধান শুল্ক সদর দপ্তর, নিরাপত্তা কমপ্লেক্সের মধ্যে সামরিক গোয়েন্দা অফিস সংলগ্ন ভবনগুলো ব্যাপক ক্ষতি হয়েছে, গবেষণা কেন্দ্রটিকেও ইসরায়েল উড়িয়ে দিয়েছে। কমপ্লেক্সটি দামেস্কের কাফর সুসা এলাকায় অবস্থিত। আরেকটি সূত্রের বরাত বলছে যে এই হামলায় স্পর্শকাতর সামরিক তথ্য, সরঞ্জাম এবং
গাইডেড ক্ষেপণাস্ত্র অংশ সংরক্ষণের জন্য ব্যবহৃত যে ভবনগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দামেস্কের পাশাপাশি সিরিয়া জুড়ে আরও বেশি ইসরায়েলি হামলা আমরা দেখছি বিভিন্ন জায়গায় হয়েছে। ইসরায়েলের দক্ষিণ পশ্চিম সিরিয়ায় ইসরায়েল আপনার সিরিয়ার দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে 7টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সুইদা শহরের উত্তরে অবস্থিত খাল্লালা বিমান ঘাঁটি। এখান থেকে সিরিয়ার সেনাবাহিনী প্রত্যাহার করেছে আগেই। সেই সাথে দামেস্কের দক্ষিণ পশ্চিমের মেজ্জা সামরিক বিমানবন্দরের কাছে যে গোলাবারুদের ডিপো আছে সেটাও উড়িয়ে দিয়েছে। এদিকে ব্রিটেন ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা বলছে যে ইসরায়েলি বাহিনী পূর্ব দেইর আজ-জোর প্রদেশে বিলুপ্ত সরকার এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অন্তর্গত যে অস্ত্রের ডিপো এবং অবস্থানগুলো আছে সেখানেও ব্যাপক হামলা চালিয়েছে। অন্যদিকে সিরিয়ায় আইসিস ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে সিরিয়ায় অবস্থিত অন্তত 75টি আইসিস ঘাঁটিতে তারা গোলাবর্ষণ করেছে। এ নিয়ে বিবৃতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলছেন ওয়াশিংটন সিরিয়ানদের পুনর্গঠনের জন্য সহযোগিতা করবে। তাই জাতিসংঘের প্রক্রিয়ায় আসাদ সরকার থেকে দূরে নতুন একটি সংবিধান সহ একটি স্বাধীন সার্বভৌম সিরিয়া গড়ার লক্ষ্যে সকল সিরীয় গোষ্ঠীদেরকে নিয়ে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে বিজয়ী জোটের মধ্যে কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উপর আমেরিকা নজর রাখবে। যেসব বিদ্রোহী গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের মধ্যে কয়েকটি নিজস্ব সন্ত্রাস এবং মানবাধিকার লঙ্ঘনেরও রেকর্ড আছে। আপনি যদি বুঝতে পারেন এতটুকু কথাতেই বুঝে ফেলবেন যে সিরিয়ার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে। এদেরকে কিন্তু তারাই সাপোর্ট করেছে আসাদকে উৎখাতের জন্য, কিন্তু এখন আবার তারা ভবিষ্যতে ক্ষমতায় বৈশা যেন ইসরায়েলের জন্য কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চালাইতে না পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেন কোনো ধরনের অভিযান চালাইতে না পারে, সেইখানে থেকে রাশিয়া এবং ইরানের যে ঘাঁটিগুলো আছে অস্ত্র গোলাবারুদ সব কিছু কিন্তু তছনছ করে দিচ্ছে। সিরিয়ার পরিণতি কোন দিকে যাবে আমি জানি না, তবে এতটুকু বুঝতেছি মধ্যপ্রাচ্যে তারা আরেকটা গুটি চাচ্ছিল, সেই গুটিটাই হয়তোবা সিরিয়ার ইন ফিউচার সরকার যেটা পশ্চিমারা চাচ্ছে তারা তৈরি করে দিবে, লাইক ফিলিস্তিনের মাহমুদ আব্বাস অথবা লেবাননের যেই রাষ্ট্রীয় সরকারটা আছে তাদের মতন হবে।